আপনার সেই শিমুল তুলনায় নরম হাত দুটো যে আমি শুধু আমার করে চাই। শুধু হাত নয়, আমি চাই আপনাকে, পুরো আপনাকেই আমার চাই। আমার প্রাপ্তির খাতায় যতবার কল্পনা করেছি প্রতিবারই আপনিই ছিলেন। জানেন, যখন শুনলাম আপনি অন্য কাউকে স্পর্শ করেছেন, বিশ্বাস করুন, যতবার তা ভেবেছি প্রতিবারই আমার ভেতর মৃত্যু সমযন্ত্রণা হয়েছে। বলুন তো, আমি তখন কি করি? আমার মন অস্থির হয়ে আছে, বুকটা যেন ছিঁড়ে যেতে চাইছে। বৃষ্টিকন্যা, আপনি এমন এক দহনে জড়িয়ে রেখেছেন আমায়, সেই দহনে হয়তো আমায় মৃত্যুই ছুঁয়ে যাবে। আমি মুক্তি চাই এই যন্ত্রণা থেকে। চাই শুধু একটুখানি সান্ত্বনা, একটুখানি স্বস্তি। আর সেই স্বস্তি শুধু আপনার কাছেই মিলবে। দেবেন তো? আমার ছোট্ট একটা আবদার আছে, রাখবেন? যাতে আমার অস্থিরতা কমে, দেখা পেলে একটু স্বস্তির। শুধু আমার জন্য একবার সাজবেন বৃষ্টিকন্যা? এই সোনা বরণ গায়ে জড়াবেন কি লাল পাড়ের সাদা শাড়ি? পা দুটোকে রাঙাবেন কি আলতার লাল রঙে? সেই মায়াবী নিঃস্বার্থ চোখে দেবেন কি একটুখানি কাজলের প্রলেপ? ভাবছি নিশ্চয়ই এসব পড়লেই বা কি হবে, আমি তো দেখতে পাবো না। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, তা ঠিকই, কিন্তু ভালোবাসা শুধু চোখে দেখার বিষয় নয়, এটা হৃদয়ে অনুভব করার। আপনি যদি সাজেন, আমি হয়তো চোখে দেখতে পারবো না, কিন্তু আমার বুকের ভেতর আমি সবটুকু অনুভব করব। এটা ভেবেই সুখের সাগরে পাড়ি দেব। আমার বৃষ্টিকন্যা আমার জন্য নিজেকে সাজিয়েছে, তাহলে বলুন, আমার প্রিয় বৃষ্টিকন্যা, আমার জন্য, শুধুই আমার জন্য সাজবেন তো? আপনার উন্মাদ চিঠিওয়ালাকে শান্ত করতে? প্রিয়তমা, শুধু আমার জন্য পরবে কি তুমি লাল পাড়ের সাদা শাড়ি, যাতে পূর্ণিমার চাঁদ নেমে আসে আমারই জীবনের আঙিনায় ভারী? পায়ে দেবে কি আলতার প্রলেপ, যাতে রাঙা ডালে ঝরে যায় কুসুম? তোমার সেই কোমল চরণ ছুঁয়ে আমার হৃদয় হবে রক্তিম মধু। মায়া ভরা চোখে আঁকবে কি কাজল, যেন নিশীথ রাতের জোনাকি আলো? তোমায় সেই দৃষ্টির নেশায় আমি হব চিরকালের ভালো। অপেক্ষায় থাকবো ঠিক সন্ধে নামার আগে। এতে আপনার চিঠিওয়ালা। চিঠিখানা পড়া শেষ হতেই হিয়ার ভেতরটা কেমন মুচড়ে উঠল। কেমন একটা শূন্যতা ঘিরে ধরল তাকে। দম বন্ধ হয়ে আসে, মনে হচ্ছে যেন কেউ তার গলা চেপে ধরেছে। কেমন কান্না পাচ্ছে, চোখে অশ্রু নিয়ে হিয়া তাকালো নূরের পানে। নূরের চোখেও অশ্রুর কোনো চিকচিক করছে। হিয়া ভাঙা গলায় বলল, চিঠির ওপরে কে নূর পাখি? কেন এমন করছে এই চিঠিওয়ালা নূর পাখি? এমন করে সে কেন মারছে তার শব্দে আমায়? কেন এমন করছে সে? কেন এত যাতনা দিচ্ছে আমায়? লোক কি আমায় নিছকি গর্দভ বলবে না? আমি একটা চিঠির কথায় কাছি, তার মায়ায় পড়ে যাচ্ছি। আমি কেমন আবদার! এভাবে আবদার করলে কি কারো সাধ্য আছে সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার? নূর চোখে পানি নিয়েই বলল, সে খুব গভীরভাবে তোকে চায়, তোকে নিজের সবটা দিয়ে চায়, তার অস্তিত্ব জুড়ে শুধু তুই হিয়া পাখি। একটা মানুষ কতটা গভীর আর যত্ন দিয়ে ভালোবাসলে এভাবে বাচ্চাদের মতো অভিমান করে, আবদার করে, এমন পাগলের মতো হয়, ভাবতে পারিস? হিয়া করুণ চোখে তাকালো নূরের দিকে। নূর এসে জড়িয়ে ধরল হিয়াকে, হিয়াও জড়িয়ে ধরল নূরকে। আর অবশেষে হিয়ার চোখের কণিকায় জমে থাকা এক ফোঁটা প্রেমময় অশ্রু গড়িয়ে পড়ল। ধরণীর বুকে নেমে এসেছে কালো অন্ধকার। দিনের আলো গিয়ে সন্ধ্যার অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে পৃথিবীকে। চারপাশ থেকে ভেসে আসে ঝিঝি পোকার কলরব। জমিদার বাড়িতে হইচই, অনেক মানুষের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। হাসাহাসি গল্পে গোস্তলে সবাই মগ্ন। এমন সময় গগন বিদারী এক চিৎকার ভেসে এলো উপরের দিক থেকে। নিচে ভেসে বসা সবাই একেবারে একে অপরের দিকে তাকিয়ে উপরের দিকে তাকালো। আর তারপর ছুটলো উপরের দিকে। সবাই দৌড়ে উঠছে, মনে হচ্ছে জমিদার বাড়ি কেঁপে উঠেছে। দৌড়ে গিয়ে সবাই যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল। দুই অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, দুজনের মুখেই মৃদু হাসি। মুখ থেকে চোখ সরিয়ে সবাই তাকালো তাদের পায়ের দিকে। সেখানে এক মাথা ও এক হাতহীন পুরুষ দেহ পড়ে আছে, চারপাশ রক্তের স্রোতে ভেসে যাচ্ছে।
এবার সবাই তাকালো দুই নারীর হাতে, দুজনের এক হাতে দা, আরেকজনের অপর হাতে একটি হাত, আরেকজনের অপর হাতে একখানা থেতলে যাওয়া মুখমণ্ডল সহ মাথা, অথচ তাদের মুখে তৃপ্তিময় হাসি। ছুটে আসা সবাই স্তব্ধ, চারিদিকে পিনপতন নীরবতা। এমন সময় নীরবতা ভাঙল এক গম্ভীর ভারী কণ্ঠে। শেহরান বলল, কি হয়েছে হিয়া পাখি, নূর পাখি? দুজনেই হাসি মুখে তাকালো। কথা বলা পুরুষটা শান্ত চোখে তাদের পানে যায়। তা দেখে দুই নারী আবারও মৃদু হাসে। রায়হানও একই প্রশ্ন করল। কি হয়েছে হিয়া পাখি, নূর পাখি, তোমরা চুপ কেন? হিয়া খুব মিষ্টি করে হাসলো, একবার শেরহানের দিকে আরেকবার রায়হানের দিকে তাকালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিমায় উত্তর দিল, নোংরা চোখ দিয়েছিল, মুখ দিয়ে নোংরা মন্তব্য করেছিল, আর এই মাথা দিয়ে নোংরা চিন্তা করেছিল, তাই তার মাথা আমার হাতে। নুরও একই ভঙ্গিমায় বলল, নোংরা হাতে স্পর্শ করেছিল, তাই তার হাত আমার হাতে। দুজনেই হাসি মুখে তাকালো। শেরহান ও রায়হান শান্ত চোখে তাদের দিকে তাকায়। তা দেখে দুই নারী আবারও হেসে উঠল। এমন ভয়ানক কথা অথচ এত সুন্দরভাবে, এত সাবলীল ভঙ্গিতে বলায় সবাই থতমত খেয়ে গেল। ব্যতিক্রম জমিদার শেরহান ও রায়হান, তাদের চোখে গর্ভের দৃষ্টি। তারা সামান্য বাঁকা হাসল। পরের মুহূর্তে শেরহান আর রায়হানের মুখাবয়ব হয়ে উঠল হিংস্র। দুজন আস্তে আস্তে এগিয়ে গেল দুই বোনের কাছে। একটানে কেড়ে নিল দা, তারপর কেড়ে নিল মাথা ও হাতখানা। শেরহান দা হাতে নিয়ে ইচ্ছে মতো কুপিয়ে বসাচ্ছে সেই মাথায়, যতক্ষণ না মাথাটা অগণিত টুকরো হয়ে যায়, যতক্ষণ না তার ভেতরে সব বের হয়ে আসে, ততক্ষণ থামল না শেরহান। অন্যদিকে রায়হান হাতখানাকে ইচ্ছে মতো কুপিয়ে শখানিক টুকরো করে দিল। বাকি সবাই নিস্তব্ধ। ওখানে উপস্থিত প্রেম আর মিহির অবাক চোখে তাকিয়ে রইল হিয়া ও নূরের দিকে। চোখে ভেসে উঠল বিকালের দৃশ্য ও সেই মধুর সুর। দুজনেই একই অবস্থা, অপলক তাকিয়ে আছে দুই রমণীর সেই মনকরা হাসিমাখা মুখের দিকে। ওদিকে যে এত কিছু ঘটে গেল সেই দুই নারীকে ঘিরে, তাতে যেন কিছুই যায় আসে না। তারা তো অপূর্বা সুন্দরী, দুই রমণীকে দেখতেই ব্যস্ত। প্রেম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হিয়াকে। গাঢ় কাজলে আঁকা দুটি নেশা ধরানো আঁখি জোড়া, সরু নাকে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমেছে, যা আলোর রোশনিতে চিকচিক করছে। ঠোঁটে লাগানো লাল রঙের মতো কিছু একটায় তার ঠোঁট রাঙা, সেই ঠোঁটে মৃদু হাসি, যেন প্রেমের হৃদয়ে ঝড় তুলছে। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে প্রেমের। লাল পাড়ের সাদা শাড়ি, পায়ে আলতার লাল রঙে রাঙানো দুই পা, কোমর সমান কালো চুলগুলো একটু ঢেউ খেলানো, কানের টানা ঝুমকো, দেখতে স্বর্গীয় কোনো অপসরীর মতো লাগছে। মুখখানায় কত মায়া, নির্দোষ ফুলের মতো নিষ্পাপ মনে হচ্ছে। মনে মনে মাশাআল্লাহ বলে উঠল প্রেম। অপরূপা, তুমি সৌন্দর্যের প্রতীক। আল্লাহ তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন তোমার মাঝে। আল্লাহ বড় নিখুঁতভাবে বানিয়েছেন তোমায়। অবচেতনে প্রেম নিজের বুকে হাত রাখল। তার হৃস্পন্দন মাত্রাধিক জোরে বাজছে। এদিকে মিহির তাকিয়ে আছে নূরের দিকে। তার গায়ে নীল পাড়ের সাদা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, পায়ে আলতার রঙে রাঙানো, কানে টানা ঝুমকো, চোখে কাজল আঁকা, ঠোঁটে গোলাপি আভা, মুখে মায়াবী হাসি। মিহির যেন নিঃশ্বাস নিতে পারছে না। কেমন এক দম বন্ধকর অনুভূতি হচ্ছে বুকের ভেতর। তার বুক ধড়াস ধড়াস করছে। মিহির অজান্তেই বলে উঠল, নীলাঞ্চনা। প্রেম ও মিহির দুজনেই হারিয়ে গেছে অন্য কোথাও। অন্যদিকে বাকিদের অবস্থা অত্যন্ত মর্মান্তিক। প্রথমে হিয়া ও নূরের এমন কাজ কর্ম, কথাবার্তা, তারপরে শেহরান ও রায়হানের এমন নির্মম অত্যাচার দেখে সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। জমিদার বাড়িতে প্রতিধ্বনিত হলো শেহরান ও রায়হানের গর্জন। শেহরান গর্জে উঠে মাটিতে পড়ে থাকা নিথর দেহটিতে দা দিয়ে আঘাত করছে আর চিৎকার করছে, ওঠ কুত্তার বাচ্চা, ওঠ। তুই এতটুকু শাস্তি পাওয়ার যোগ্য না। ওঠ ওঠ, তোর আরো শাস্তি প্রাপ্য। ওঠ, তুই আমার কলিজার টুকরো দুই বোনের দিকে হাত দিয়েছিস, বান্দের বলা। আমার ফুলের মতো পবিত্র বোনদের দিকে কুদৃষ্টি দিয়েছিস, হাত বাড়িয়েছিস। তোর মৃত্যু আরো নিষ্ঠুর হবে। ওঠ কুত্তার বাচ্চা, ওঠ। রায়হানও একইভাবে তাণ্ডব চালাচ্ছে আর বলছে, আমার হিয়া পাখির দিকে, আমার নূর পাখির দিকে তাকাবার সাহস কিভাবে পেলি, শুয়োরের বাচ্চা? তোর কলিজা খুলে খাবো আমি।
জানোয়ারের বাচ্চা! বলতে বলতে রায়হান নিথর দেহ থেকে টেনে বের করলো কলিজাখানা আর দা দিয়ে কুচি কুচি করে ফেললো। দুজনেই কুচি কুচি করে ফেলে সেই নিথর দেহকে। অতপর প্রেম ও মিহিরের ধ্যান ভাঙল। কিছু একটা বলতে যাচ্ছিল তারা, এমন সময় নিচ থেকে কিছু মানুষ আসতে দেখা গেল। শেহরান আর রায়হানের চিৎকার শুনে তারা চলে এসেছে। প্রেম কিছু না ভেবে নিজের গায়ের কালো চাদরটা দিয়ে ঢেকে দিল হিয়াকে। একই কাজ করলো মিহির নূরের জন্য। তাদের সামনেই একদিক কক্ষে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিল। বড় একটা নিঃশ্বাস নিয়ে শেহরান আর রায়হানকে টেনে তুলতে গেল প্রেম আর মিহির, কিন্তু যতবার টানছে ততবার তারা ছুটে যাচ্ছে সেই নিথর দেহের দিকে। অথচ দেহখানা তখন আর দেহ নেই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে জমিদার বাড়ির মাটি। জমিদার গিন্নি রুনা বেগম ও নূরের আম্মাজান জ্ঞান হারালেন এসব দেখে। এ দৃশ্য দেখে শেহরান আর রায়হানকে ছেড়ে দিয়ে প্রেম আর মিহির তাদের ধরে কোলে তুলে নিল। বাকিদের পাশ কাটিয়ে নিয়ে গেল এক কক্ষে। কিছুক্ষণের মধ্যেই ডক্টরের আগমন ঘটে। এর মধ্যে নিথর দেহটি সরিয়ে ফেলেছে কাজের লোকেরা। তারা জায়গাটা পরিষ্কার করছে। পরিষ্কার করার সময় এক কাজের মেয়ে গালাগালি করতে করতে বলল, কিন্তু সবকিছুর ভেতর আশ্চর্যের বিষয়, কেউ হিয়া বা নূরকে দোষারোপ করছে না, বরং সবার এক কথা, তারা সঠিক কাজ করেছে। ডক্টর এসে জানালেন অতিরিক্ত চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়েছে। ডক্টরকে এগিয়ে দিতে গেল অন্তু আর আবির। ওদিকে শেহরান ও রায়হান কলের পাড়ে বসে আছে। তাদের ভেতর কি চলছে তা বোঝা যায় না, তবে দৃষ্টিতে ভয়ঙ্কর রাগ, ক্ষোভ আর জেদ। দুজন লোক তাদের গায়ে পানি ঢালছে। তাদের শরীর মুখে লেগে থাকা রক্ত ধুয়ে যাচ্ছে। জমিদার পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, মুখে কঠোরতা ছাপিয়ে উঠছে। আবির আর অন্তু একে অপরের দিকে তাকালো। এমন পরিস্থিতি দেখে আবির আস্তে বলে উঠল, রায়হান ভাই আর শেহরান ভাই যে এমন করবে কোনদিন ভাবতে পেরেছিলে? অন্তু দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলল, আমাদের 5 বন্ধুর মধ্যে ওরা দুজন সব সময় শান্ত আর হাস্যজ্জ্বল। শেরান রাগ দেখালো, রায়হান একেবারেই শান্ত। আসলে কি জানিস, কথা যখন নিজের ঘরের ইজ্জতের হয় তখন সবাই এমনই হয়। ওই 2 মেয়ে কি যেন নাম, ও হ্যাঁ, হিয়া আর নূর। যদি ওদের জায়গায় তোর বোন থাকতো তুইও এমনই করতি, তাই নয় কি? এই কথা শুনে আবিরের ভেতরে হঠাৎ প্রবল রাগ জেগে উঠল। মনে হচ্ছে ওই লোকটাকে এখনই নিজের হাতে মেরে ফেলতে। তার চোখে মুখে সেই আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্তু হেসে বলল, প্রমাণ পেলি? আবির ধীরে মাথা নেড়ে বলল, আমার শুধু বেবে গায়ে চলে উঠছে। শেহরান ভাই আর রায়হান ভাই ভুল কিছু করেনি। অন্তু মাথা নাড়ল। অন্যদিকে প্রেম মাথা ধরে বসে আছে। মিহির দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। বিকেলে জমিদার বাড়িতে বিচার বসবে বলে শেহরান আর রায়হানকে ডেকে পাঠানো হলো। শেহরান আর রায়হান ওদের সাথে নিয়ে আসলো। বিচার শেষে সবাই বসে গল্প করছিল। এমন সময় উপর থেকে চিৎকার শোনা গেল, সবাই ছুটে গেল। তখন কিছু না বললেও এখন প্রেমের মাথা ফেটে যাচ্ছে। হিয়ার চিন্তায় অস্থির হয়ে উঠল। যদি পুলিশ আসে হিয়াকে ধরে নিয়ে যায়, আর এটা মানুষ জানাজানি হলে কি হবে? সবে তো নানান কথা বলবে। প্রেমের কেমন সবটা এলোমেলো লাগছে। প্রথম দেখাতেই যে সে হিয়ার প্রেমে পড়েছে সেটা সে ভালোই বুঝতে পারছে, তাই তো মনটা তার জন্য কুকাইছে। ওদিকে মিহির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে একই চিন্তায় ডুবে আছে। এখন কি হবে ভেবেই অস্থির হয়ে উঠছে তনুমন। এমন সময় জমিদারের দিকে সবাই তাকালো। তখন শেহরান আর রায়হান গোসল সেরে এসে দাঁড়িয়েছে। তখনও তাদের চোখ মুখে রাগ দপদপ করছে। শেহরানের কপালের রগগুলো ফুলে আছে, চোখ জোড়া রক্তিম লাল হয়ে আছে। রায়হানও যেন ফনা তোলা সাপের মতো গর্জনে ফোঁস করছে। তাদের দেখে জমিদার এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রাখলেন। দুজনেই তাকালো জমিদারের দিকে। জমিদার মৃদু হেসে বললেন, নিজেদের সামলাও, যার জন্য তোমরা এত রাগ করছো সে আর নেই। আর তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমার 2 কন্যা
কেমন আমার কন্যারা যেমন কোমল ও নরম মনের মানুষ, দুঃখে কেঁদে বুক ভাসায়, তেমনি শত্রুর দেহ থেকে মাথা আলাদা করতে দুবার ভাবে না। তারা সত্যের পথের পথিক, আবার অপরাধীর নিধনকারী। তোমরা যাওয়ার আগেই এই জানোয়ারের যে শাস্তি পাওয়ার কথা ছিল, আমার কন্যারাই কিন্তু সেটা দিয়েছে। ভুলে যেও না, তারা দুর্বল নয়। তাদের হাতে আমি শুধু শিক্ষার জন্য কলম নয়, নিজেদের রক্ষার্থে অস্ত্র তুলে দিয়েছি। তোমাদের আমি যেভাবে বীরপুরুষ তৈরি করেছি, তেমনি আমার কন্যাদেরও সেসব কলা কৌশল আমি শিখিয়েছি। এই কথাগুলো যেন জাদুর মতো কাজ করল। মুহূর্তেই শেহরান আর রায়হান শান্ত হয়ে গেল। তাদের মুখে ফুটে উঠল গর্বের হাসি। জমিদারও হেসে উঠলেন। এরপর জমিদার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, তোমাদের কাছে কিছু জানাতে চাই। আজ এখানে যা ঘটেছে সে বিষয়ে তোমাদের কি মত? আমার দুই কন্যা যা করেছে তা কি অন্যায়, বা শেহরান ও রায়হানের জন্য কি শাস্তি চান আপনারা? জমিদারের এমন কথায় প্রেম ও মিহির তড়াক করে তাকায় জমিদারের পানে। জমিদার আর কিছু বলার আগেই উপস্থিত সকলে গর্জে উঠল, একদমই না, আম্মাজানরা কিচ্ছু ভুল করেনি। একজন উচ্চ কণ্ঠে বলে উঠল, বেয়াদবি হলে মাফ করবেন জমিদার বাবু, আমি কিছু কইবার চাই। জমিদার সম্মতি দিলেন। লোকটা বলল, জমিদার বাবু, আমরা হকগুলো জানি, আমাগো দুই আম্মাজান কোনোদিন কোনো ভুল কাম করে না। আমরা হকগুলো এটা মানি আর বিশ্বাসও করি। এই জানোয়ার আমাগো আম্মাজানের দিকে নোংরা নজর দিয়েছে, হাত বাড়িয়েছে, তাই ওরা যা করেছে তা একদম ঠিক কাম করছে। আমি পেলে তো ওর কল্লাটা টুকরো টুকরো করতাম। এইখানে আম্মাজান গো বা আব্বাজান গো কোনো দোষ আমরা কেউ দেখতেছি না। জমিদার হেসে উঠলেন। সবাই তার সাথে একমত প্রকাশ করল। সবার মুখে এক কথা, হিয়া আর নূর বা শেহরান ও রায়হান কোনো ভুল করেনি। সবার এমন কথায় শেহরান আর রায়হানের ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসি। কিন্তু প্রেম, মিহির, অন্তু, আবির বাকরুদ্ধ হয়ে গেল। তাদের মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যত যাই হোক একজন মানুষকে এতটা নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। আর সবাই বলছে ঠিক হয়েছে। সবাইকে থামিয়ে জমিদার আবার বললেন, আমি জানি তোমরা আমার দুই কন্যাকেও শেহরান রায়হানকে অনেক ভালোবাসো, তাই এমন বলছো। কিন্তু দেশে আইন আছে, এটা এক প্রকার অন্যায় হয়েছে। ওরা নিজের হাতে আইন তুলে নিয়েছে, আর এই জন্য শাস্তি পেতেই হবে। জমিদারের এই কথায় ভিড় স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তে সবাই চিৎকার করে উঠল। হঠাৎ দুই মহিলা এগিয়ে এলো। কলপার থেকে দাদুটি তুলে নিল তারা। নিজেদের হাতে কিছুটা কেটে রক্ত বের করলো, তা দায়ে লাগিয়ে বলল, অন্য নারীটি বলল, এই কথা শুনে আরো কিছু নারী পুরুষ এগিয়ে এসে একই দাবি জানালো, খুন আমরাই করেছি, দোষী আমরাই। একজন তো চিৎকার করে উঠল, জমিদারের মুখে তখন তৃপ্তির হাসি। তিনি জানতেন এমনটাই হবে। শেহরান আর রায়হানও অনুমান করেছিল এমন কিছু, কিন্তু আবির, মাহির, অন্তু, প্রেম তাদের মাথা ঘোরাচ্ছে। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে এতটুকু তারা বুঝলো, হিয়া আর নূরকে এই গ্রামের সবাই অন্তর থেকে ভালোবাসে শেরহান ও রায়হানকেও। তারা জানতো জমিদার বাড়ির লোকদের এই গ্রামের মানুষরা ভালোবাসে, কিন্তু এমনভাবে ভালোবাসে জানতো না, যেখানে নিজেদের মানুষরাই ছুতো খুঁজে আপনজনদের বিপদে ফেলতে। সেখানে এই গ্রামের মানুষগুলো কি সুন্দর ওদের দোষ নিজের উপর নিতে চাইছে। জমিদার হাত তুলে সবাইকে বললেন, শান্ত হও তোমরা, আমরা এখনো অনেক কিছুই জানি না। আগে সবটা জানবো, তারপর সিদ্ধান্ত নেব। কি বলো সবাই? এই বলে জমিদার শেরহানের দিকে তাকালেন। শেরহান হয়তো বাবার কথা বুঝলো, সে উপরে চলে গেল হিয়ার ও নূরকে আনার জন্য। জমিদার তখন রায়হানকে বললেন, পুলিশকে ডাকো। রায়হান তাই করল। জমিদার বাড়ি থেকে পুলিশ স্টেশন খুব দূরে নয়। জমিদার বাড়ির ফোন পেতেই পুলিশ দ্রুত চলে এলো। এর মধ্যে নেমে এলো নূর আর হিয়া। দুজনের পরনে একই পোশাক, কালো বোরকায় আবৃত সমগ্র দেহ, নিকাবের আড়ালে ঢাকা মুখ, শুধু চোখ দুটি দৃশ্যমান। প্রেম হঠাৎ থমকে গেল। বিস্ময়ে তার বুক কেঁপে উঠল, কারণ নেকাব পরা অবস্থাতেই সে চিনে ফেলল এরা সেই দুই মেয়ে, আর হিয়াই তাকে চর মেরেছিল।
তখনও হিয়া ও নূর এমনই পোশাকেই ছিল। পুলিশ এসে কিছুটা শুনল। এখন হিয়া ও নূরের কাছ থেকেই শুনতে চাইল আসল ঘটনা। হিয়া পুলিশের দিকে তাকিয়ে সালাম দিল। পুলিশ ভদ্রলোক, বয়স হয়তো 50 হবে, সুন্দর করে হেসে সালামের উত্তর দিল আর তারপর মৃদু স্বরে বলল, আম্মাজান, কি হয়েছিল যদি একটু বলতেন? অবশ্য এখন না বলতে চাইলে তাতেও কোনো অসুবিধা নেই। আপনারই সময় মতো বলবেন, কোনো তাড়াহুড়া নেই। পুলিশের কথায় আবারও এক দফা অবাক হয়ে গেল প্রেম, আবির, মিহির আর অন্তু। হিয়া হেসে তাকালো নূরের দিকে, নূরও মৃদু হেসে মাথা নাড়ল। হিয়া ভাবনায় পড়ল। চিঠি পড়ে হিয়া আর নূর কিছুক্ষণ ভাবল, যদি হঠাৎ একা শাড়ি পরে তবে প্রশ্নের মুখোমুখি হতে হবে, বিশেষ করে রুনা বেগম জেকে ধরবে। হিয়া কিছু একটা ভেবে হেসে তাকালো নূরের দিকে। নূরও তখন হিয়ার দিকেই তাকিয়েছিল। হয়তো নূর হিয়ার মনোভাব বলতো। নূর দুদিকে মাথা নাড়ল। হিয়ার চোখ গরম করে তাকালো। নূর আবারও মাথা নেড়ে না করল। হঠাৎ হিয়া মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল, তারপর বলল, নূর পাখি, তুই কি চাইছিস? চিঠিওয়ালা কষ্ট পাক? নূর সঙ্গে সঙ্গেই বলে উঠল। না না, কখনোই না। হিয়া বাঁকা হেসে বলল, দেখ সই, তুই যদি আমার সঙ্গে শাড়ি না পরিস তবে কিন্তু আমিও পরবো না, আর তাতে তোর সেই চিঠিওয়ালা ভাইজান কষ্ট পাবে। নূর কিছুক্ষণ ভেবে হতাশ গলায় বলল। আচ্ছা, পরবো। হিয়া বিজয়ী হাসি দিল। তারপর দুজন একইভাবে চিঠিওয়ালার কথা মতো সাজল, তবে শাড়িতে সামান্য ভিন্নতা রাখল। হিয়া পরল লাল পাড়ের সাদা শাড়ি আর নূর পরল নীল পাড়ের সাদা শাড়ি। যে শাড়িগুলো তারা পরেছে সেগুলো উপহার দিয়েছিল মনির রহমান। দুজন সেজেগুজে গোধূলিতে বিকেলে ছাদে পা রাখল। সেখানে গিয়ে দুজন দুষ্টুমি, খুনসুটি, হাসাহাসি, দৌড়াদৌড়ি করতে লাগলো। হঠাৎ নূর আবদার করল, সই, একটা গান গাইবি? অনেকদিন হলো তোর গান শুনি না, নাচ দেখি না হিয়া পাখি। প্রাণের সইয়ের আবদার ফেলতে পারল না হিয়া। সে রাজি হলো, তবে সে একা না, নূরকে নিয়েই নাচবে ও গাইবে। তাদের দুজনকে আল্লাহ সব গুণই দিয়েছেন, যেমন রূপবতী তেমনই গুণবতী। নাচ, গান, রান্নাবান্না সব এক হাতে সামলাতে পারে। পারি না শব্দটা হয়তো তারা কখনো বলেনি মুখে। তারা দুজন একসঙ্গে গাইছে আর নাচছে। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। ওদিকে শেহরান তখন পাশের গ্রামে প্রেমদের কাছে লতিফের বিচার বসবে বলে জমিদারের লোক পাঠিয়েছিল শেহরান আর রায়হানকে প্রয়োজন বলে। শেহরান আর রায়হান একা এলো না, সঙ্গে প্রেম, মিহির, অন্ত আর আবিরকেও নিয়ে আসলো। ওরা সবাই জমিদার বাড়িতে ঢুকলো, কিন্তু প্রেম আর মিহির একটু পরে আসলো। তারা প্রেমের জিপটা সাইডে রাখতে গেল আর রাজনীতি নিয়ে আলোচনা করছিল। হঠাৎ গানের সুর কানে এলো। প্রেম কপাল কুঁচকে বলল, গান গাইছে কে? মিহির এদিক ওদিক তাকিয়ে বলল। মনে তো হচ্ছে দুজনে গাইছে। প্রেমও সায় দিল। দুজনেই চারপাশে তাকালো। হঠাৎ প্রেমের চোখ জ্বলে গেল জমিদার বাড়ির ছাদের দিকে, যেখানে দুজন রমণী মন ভরা আনন্দে গান গাইছে আর নাচে। মিহিরের চোখ আটকে গেল নূরের উপর। প্রেমও পদক্ষীণ তাকিয়ে রইল হিয়ার দিকে। দূর থেকে স্পষ্ট মুখ দেখা না গেলেও গান শুনতে পাচ্ছিল, আর তাদের হাসি দেখা যাচ্ছিল, সাথে তাদের নাচ। ওদিকে শেহরান তাদের না দেখে ডেকে উঠল। ততক্ষণে হিয়া ও নূর নাচ গান শেষে বসে গেছে ছাদে। কিরে, ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয়, আমরা না গেলে তো বিচার শুরু হবে না। প্রেম আর মিহির মাথা নেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আরো কয়েকবার চোখ গেল ছাদের দিকে। অন্যমনস্ক প্রেম মনে মনে বলল, মেয়েটা যেহেতু জমিদার বাড়ির ছাদে আছে তাহলে হয়তো শেহরান চেনে, পরে জিজ্ঞেস করবে কে। মিহিরও একই ভাবনা ভাবল। তারপর তারা চলে গেল বিচারের আসরে। জমিদারের আম বাগান ভরে উঠেছে লোকের ভিড়ে। বিচারে জানা গেল লতিফ নামের সেই লোকটি বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত ও অসহায়ত্বদের জন্য যে খাদ্য মজুদ রাখা হতো সেখান থেকে সব চুরি করে লুকিয়ে রাখত। কেউ সাহায্য চাইতে এলে ভাগিয়ে দিত, আর যারা জমিদারের সহায়তা পেত তাদেরকেও পরিমাণ মতো সাহায্য দিত না। শুধু তাই নয়, জমিদার বাড়ির অনেক জিনিসপত্র গোপনে সরিয়ে নিত। তার আসল উদ্দেশ্য আরও ভয়ঙ্কর ছিল। সে আসলে ডাকাত দলের লোক। সুযোগ খুঁজছিল কবে তার সাথীদের নিয়ে জমিদার বাড়িতে ডাকাতি চালাবে, কবে সর্বনাশ ডেকে আনবে। কিন্তু কপালে জুটল ধরা খাওয়া।
হিয়ার সন্দেহ হয় লতিফকে। এরপর হিয়া ও নূর বেশ কয়েকদিন ধরে চোখে চোখে রেখেছিল লোকটিকে। সব পরিষ্কার হয়ে গিয়েছিল। বাড়ির যা হারায় সব এই লতিফ সরায়, আর সেদিন হাতে নাতে ধরে তাকে। তবে ও যে ডাকাত দলের কেউ এটা জানতো না, তা লতিফ নিজেই বলেছে শেরানের মায়ের খেয়ে। সব শুনে লোকজন হতবাক হয়ে যায়। জমিদারের কন্যার প্রশংসায় পঞ্চমুখ সকলে। অবশেষে লতিফকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে খোঁজ চলে তার দলনেতার। প্রেম, মিহির, অন্তু আর আবির মুগ্ধ হয়ে শুনছিল একটা মেয়ে কিভাবে এত কিছু করল। শুধু লতিফকে মারা নয়, গোটা ঘটনা পরিষ্কার করার কাজটিও ওর। এমন সাহসী নারীর কথা গল্পে শুনেছে, বাস্তবে প্রথম শুনল। সব শুনে সবার মনে কৌতূহল জন্মায় তাকে দেখার। ওদিকে হিয়া আর নূর হাসি মজা করছিল। দৌড়াদৌড়িতে শাড়ি খানিকটা অগোছালো হয়ে যায়। তা ঠিক করতে দুজন ছাদের ছোট্ট ঘরটায় ঢুকলো। দরজাটা শুধু ভেরানো ছিল। হঠাৎ হিয়ার মনে হলো কেউ যেন দেখছে। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ চোখে পড়ল না। মনের ভুল ভেবে পাত্তা দিল না, মনোযোগ দিয়ে আবার শাড়ি গোছাচ্ছিল। নূরও একই কাজ করলো। কপাল কুঁচকে নূর ফিসফিস করে বলল, সই, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হিয়া এবার ভেতরে ভেতরে চিন্তিত হলো। প্রথমে পাত্তা না দিলেও নূরের সেই একই অনুভূতিতে সে আর নিশ্চিন্ত থাকতে পারল না। দরজা গিয়ে আটকিয়ে দিল। ছাদে কারো ওঠার অনুমতি নেই, আর শেরহান আর বাড়ির কেউ উঠলে নিচ থেকে ডেকেই ওঠে। সবাই জানে প্রায়শই হিয়া আর নূরকে ছাদে পাওয়া যায়। দরজা আটকে দুজনে পুরো শাড়ি খুলে নতুন করে পরতে লাগলো। এমন সময় ছোট্ট জানালায় চোখ পড়ল হিয়ার। তার মুখ শক্ত হয়ে গেল। পাশের ফুলের টপখানা ছুঁড়ে মারল সেই দিকে। সঙ্গে সঙ্গে সরে গেল এক অবয়ব। নূর আটকে উঠল, তাকালো হিয়ার দিকে, আর তাতেই যা বোঝার বুঝে গেল। দুজনের চোখ দুটি অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল। শাড়ি পরে নিল তারা। হঠাৎ হিয়ার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসি নূরেরও ঠোঁটে একই হাসি। এগিয়ে গেল একটা বড় ট্রাঙ্কের দিকে। সেখানে রাখা দাদুটু তুলে নিল দুজনে। পা ফেলে বাইরে বেরোতে না বেরোতেই হিয়ার পেটে স্পর্শ লাগলো একটা হাতের। হিয়া থমকালো, কিন্তু কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলল। নূরও বেরোতেই একই ঘটনা ঘটল। তার মুখেও তখন একই রহস্যময় হাসি। তারা নেমে যেতে যাচ্ছিল, এমন সময় এক বিদঘুটে হাসি দিয়ে একজন লোক এগিয়ে এসে পথ আটকালো। পরনে একখানা লাল ফতুয়া, সাথে কালো লুঙ্গি। চুলগুলো উস্কো খুস্কো, লম্বাটে মুখ, দাঁতগুলো হলুদ। নাকটা কেমন জানি মনে হচ্ছে একটা লেবু বসায় দিচ্ছে। ছাদের দরজাটা ভেতর থেকে আটকে দিল সে। তা দেখে নূর ও হিয়া হাসলো। ওদের হাসতে দেখে লোকটা প্রথমে অবাক হলেও পরক্ষণে হাসতে হাসতেই বলল, একটু দুঃখের সাথে বলল, একটু থেমে বলল, নূর মুখে হাসি টেনে বলল, ঠিক বলছেন। যাক, কেউ তো দুঃখ বুঝলো। লজ্জায় বিয়ের কথা বলতেও পারি না বাড়িতে। লোকটা খুশি হয়ে উঠল নূরের কথায়। নূরের কথা হিয়া যোগ করল, তবে দুজনকে একসাথে সামলাতে পারবেন তো? লোকটা বিকৃত হাসি হেসে বলল, হিয়া মাথা নাড়িয়ে ভান করলো চিন্তার, তারপর বলল, কিন্তু এখানে তো কেউ চলে আসতে পারে, চলুন আমার কক্ষে। লোকটা আনন্দে লাফিয়ে উঠল। ঠিক যেন মেঘ না চাইতেই বৃষ্টি। লোকটা বলল, হিয়া ও নূর মাথা নেড়ে সায় দিল। লোকটা দরজা খুলে নিচে নামলো, কিন্তু আফসোস, লোকটা একবারও তাদের হাতের দিকে তাকালো না। একবার যদি তাকাতো তবে হয়তো বুঝতে পারতো সে নিজের মৃত্যুর সাথে হারছে। হিয়া নিজের কক্ষের সামনে এসে থামলো। লোকটা এদিক ওদিক তাকিয়ে বলল,
হিয়া সুন্দর করে হেসে তাকালো নূরের দিকে। নূর যেন এই দৃষ্টির অপেক্ষাতেই ছিল। লোকটাও তাকালো নূরের দিকে, আর তাকানোর সাথে সাথেই নূর হাসল। লোকটা এগিয়ে গেল নূরের দিকে, খুব বাজেভাবে ছুঁয়ে দিল নূরের পেট। তারপর হিয়ার কাছে গিয়ে বিকটভাবে হেসে ছুঁয়ে দিল হিয়ার কোমর। হিয়ার মুখে হাসি ফুটল। হিয়ার কোমরে হাত তো দিল, কিন্তু হাত সরানোর সুযোগটুকুও পেল না সে, কারণ তার আগেই তার হাতখানা খসে পড়ল মাটিতে। লোকটা কিছুই বুঝল না, তাকালো নিচে পড়ে থাকা নিজের হাতখানার দিকে, তারপর নূরের দিকে। এরপর বুঝতে পারল কি হয়েছে। অপ্রত্যাশিত কিছু ঘটায় ব্যথা সে টেরি পায়নি, কিন্তু যখন বুঝলো তখনই এক বিকট চিৎকার দিল। লোকটার হাতে কোপ দেয় নূর। নূর আর হিয়ার শরীরে রক্ত লেগে গেল। চিৎকার শেষ হওয়ার আগে হিয়া দা বের করে আরেক কোপ বসালো তার ঘাড়ে, আর সাথে সাথে দেহ থেকে মাথাখানা আলাদা হয়ে পড়ে গেল। হিয়া ও নূর দুজন দুজনের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। নূর গিয়ে হাতখানা তুলে নিল নিজের হাতে, কাটা হাতখানার দিকে তাকিয়ে হাসলো। হিয়া চুল ধরে তুলে নিল মাথাখানা, সেও হাসলো। এরপর সে মাথাটাকে দেয়ালের সাথে কয়েকবার বাড়ি দিল, যার দরুন থেতলে গেল মুখমণ্ডল। এমন সময় ছুটে এলো সবাই। হিয়া নূরকে ঘরে পাঠানোর পর তারা দুজন গোসল করে নিল। অপবিত্র স্পর্শ আর পশুর রক্ত মুছে ফেললো নিজের শরীর থেকে। হিয়া নিজের কল্পনা থেকে বের হলো, পুলিশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর সংক্ষেপে বর্ণনা করলো কি হয়েছে। সবটা শুনে সবার মুখে ঘৃণা আর রাগের আভাস। শেহরান আর রায়হান ফুসফুস করছে। ওদিকে প্রেম ও মিহির হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। মিহিরের মন চাইছে ওই জানোয়ারটাকে নিজের হাতে খুন করতে। ওর কত বড় সাহস, নীলাঞ্জনাকে নোংরাভাবে স্পর্শ করেছে। সবকিছু কেমন অসহ্যনীয় লাগছে মিহিরের কাছে। বারবার শুধু মনে হচ্ছে তার নীলাঞ্জনা কষ্ট পেয়ে অপমানিত হয়েছে। প্রেম চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, নিজের রাগ কমানোর চেষ্টা করছে। প্রেমের মন চাচ্ছিল সব ধ্বংস করে দিতে। কেন তার এমন লাগছে সে জানে না, শুধু জানে তার সব ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। প্রথম দেখায় যে সে হিয়ার প্রেমে পড়েছে তা সে উপলব্ধি করতে পারছে, তাই তো তার এত অস্থিরতার রাগ হচ্ছে। ওই কুকুরের বাচ্চা কেন এমন স্বচ্ছ ফুলের ন্যায় নিষ্পাপ মেয়েটাকে ছুলো? কেন দেখলো ওকে? কেন কেন? প্রেম চোখ খুলে তাকালো হিয়ার দিকে। তাকাতেই যেন রাগ কমে গেল, শীতলতায় ভরে গেল তনমন। আবির অন্তর হঠাৎ মনে হলো লোকটার উপর রাগ হচ্ছে। দুজনেরই মনে হলো যদি নিজেদের হাতে মারতে পারত তবে শান্তি পেত। কিন্তু হিয়া নূরের সেই লোক মারার বর্ণনা শুনে তারা হতবাক বাকরুদ্ধ। একে অপরের দিকে তাকালো বারবার। মনে মনে গর্ব হলো, মেয়ে মানুষের তো এমনই হওয়া উচিত, ভাবলো তারা। নারী যেমন সরল, মায়াবতী, কোমল, তেমনই বিনাশিনী, ধ্বংসকারিণী। সব কিছুর সাথে আপোষ করলেও নিজেদের সম্মানের ব্যাপারে এক চুলও ছাড় দেয় না তারা। ঠাস এক বিকট শব্দে সবার ঘোর ভেঙে যায়। কল্পনা থেকে বেরিয়ে সবার চোখ একসাথে ঘুরে তাকালো সেই শব্দের দিকে। কেউ বজ্রাঘাতের মতো আঘাত করলো কিছুর উপর। সবাই উৎস কিছু খুঁজে ফেলল সেদিকে। 50 বছর বয়সী পুলিশ দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাগ উপচে পড়ছে, শরীর মৃদু কাঁপছে। কারো বুঝতে বেগ পেতে হলো না যে লোকটি রাগে কাঁপছে। সেই শব্দটি মূলত সেদিক থেকেই এসেছিল। হিয়ার কথাগুলো শোনার পর রাগে ফেটে সে হুড়মুড় করে ভরা পানির বালতিটা লাথি দিয়ে উল্টে দিল। তার এই আচরণে সবাই স্বাভাবিক ও স্থির, কিন্তু হতবাক হলো প্রেম, মিহির, আবির আর অন্তর। সবার কপালে ভাঁজ পড়ল, তারা যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে। এখানকার সবাই কেমন জানি অদ্ভুত আচরণ করছে। ওদিকে ভদ্রলোকদের মনে চলছে তার এলাকায় তাদের আড়ালে মেয়েগুলোর সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, অথচ তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজের মেয়েদেরকে রক্ষা করতে পারেনি। শুধু পুলিশ নয়, এই গ্রামের সাধারণ মানুষও ভেতরে ভেতরে কাঁপছে। এ কি শুধুই ভালোবাসার তাগিদ, নাকি এর পেছনে আরও কোনো রহস্য আছে? হাজারো প্রশ্ন ভিড় জমালো প্রেম, মিহির, আবির আর অন্তর মনে। এই বিশৃঙ্খলার মাঝেই পুলিশ ভদ্রলোক আস্তে আস্তে এগিয়ে এসে হিয়া আর নূরের সামনে দাঁড়ালেন, মাথা নিচু করে বললেন, আম্মাজান, আপনারা আমাকে মাফ করবেন। আপনাদের এই সন্তান অক্ষম, আপনাদের সুরক্ষা আমি দিতে পারিনি, সে তাদের কন্যাদের। তার এমন কথা শুনে প্রেমরা অবাকের চরম পর্যায়ে উপনীত হয়েছে। অবাকের উপর অবাক। হিয়া আর নূর একে অপরের দিকে তাকালো। হিয়া ইশারা দিতেই নূর এক গ্লাস পানি এনে দিল। হিয়া সেটা হাতে তুলে ভদ্রলোককে দিলেন, মিষ্টি সুরে বললেন,
এখানে আপনার কোনো দোষ দিচ্ছি না আমরা চাচা। আপনার দোষ কোথায় বলুন তো? মানুষের মনের ভেতর কি আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সব দোষ কি চাইলেই ধরা যায়? আর আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? চাচা, আপনি কি জানেন না আপনার আম্মাজানেরা কেমন? আপনার আম্মাজানেরা যেমন মায়ের মতো মমতাময়ী, কোমল মনের অধিকারী, নিজেদের মমতার চাদরে আগলে রাখে এ গায়ের মানুষদের, তেমনি ধ্বংসের আরেক নাম আপনার আম্মাজানেরা। এটা তো জানেন নাকি? আমরা পাখির ন্যায় নিজের উষ্ণতায় মমতার ছায়াতলে যেমন পরম যত্নে আগলে রাখতে জানি, তেমনি আবার আমরা পশুর ন্যায় মানবদের ধ্বংস করতে জানি। আমরা নিজেদের রক্ষার্থে মানুষরূপী পশুদের প্রাপ্য শাস্তিটুকু দিতে জানি চাচা। হিয়ার কোমল ও হিমশীতল কথাগুলোতেই যেন কাজ হলো। ভদ্রলোক শান্ত হলে নূর ততক্ষণে হাত পাখা এনে আস্তে আস্তে বাতাস করতে করতে নিচু স্বরে বলল, চাচা, বেশি চিন্তা করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। তখন কিন্তু চাচি আর রেহাই দেবেন না। বকা খাওয়া থেকে একদমই বাঁচতে পারবো না আমরা। লোকটা হেসে ফেললেন। সেই মুহূর্তেই জমিদার মশাই গলা খাকারি দিয়ে বললেন, শফিক সাহেব, এখন আপনি আপনার কাজ করুন। আইনের চোখে আমার কন্যা পুত্ররা অপরাধী, তাদের বলতেই থেমে যান জমিদার। সবার চোখ জমিদারের দিকে ফিরল। গ্রামের মানুষ যাকে বড় বাবু বলে ডাকে। জমিদার মশাই শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, সবাই তো শুনলেন, এখন আপনার মতামত কি? শফিক সাহেব এগিয়ে এসে জমিদারের সামনে দাঁড়িয়ে গেলেন। কঠিন গলায় বললেন, কাজ করার জন্য সাক্ষী চাই, প্রমাণ চাই। সেগুলো কোথায় জমিদার মশাই? জমিদার মশাই মৃদু হাসলেন। তিনি আগেই জানতেন এমনই হবে। হাতের 5 আঙুল যেমন সমান না, তেমনি 5টা মানুষও সমান হয় না। তবে একথা ঠিক, সবাই একসাথে থাকতে গেলে মন কষাকষি হবেই। যে কোনো ব্যাপারে সবার মতামত এক হয় না। তবে যদি জমিদার বাড়ির কোনো বিষয়ে কথা ওঠে, তখন সবাই এক হয়ে যায়। এর যথাযথ কারণও আছে বটে। জমিদার বাড়ির প্রতি এই গ্রামের মানুষের অগাধ ভালোবাসা ও আস্থায় ভরপুর। গ্রামের 4-5 জন মহিলা একসাথে আড্ডায় বসলেই যেখানে কার বাড়িতে ঝগড়া হলো, কার বউ কার সাথে ভেগে গেল, কার জামাই ভালো না, নানা হাড়ির এসব কথা উঠে আসে। সেখানে জমিদার বাড়ির বিষয়টা ওঠেই না। ওঠে শুধু তাদের ভালো কর্মের কথা। এই গ্রামের মানুষের কাছে জমিদার বাড়ি মানেই কান বন্ধ, চোখ বন্ধ। যে কোনো ঘটনার কথা সবাই জানলেও কেউ প্রকাশ করতে নারাজ। দেখা যায় একটা ঘটনা সবাই জানে, তবে এমন একখানা ভাব নিয়ে থাকবে যেন সে ব্যাপারে জানা তো দূর, এমন কোনো কথাই তারা শোনেনি এ জীবনে। কারণ একটাই, জমিদার বাড়ির প্রতিটি মানুষ ভালোবাসা দিয়ে এই জায়গাটা গড়ে নিয়েছে সবার মনে। জমিদার মশাই গ্রামের মানুষকে নিজের পরিবার মনে করেন। প্রতি সপ্তাহে খোঁজ নেন ভালো মন্দের। হিয়া আর নূর গ্রামের মেয়ে বউদের আমাজান ছেলেদের কাছে সম্মানের বোন। অন্য জায়গায় মেয়েদের দেখলেই যেখানে ছেলেরা বাজে কথা বলে, কুপ্রস্তাব দেয়, হয়রানি, সেখানে এই গ্রামে মেয়েদের নিরাপত্তা দেয় এই গ্রামের ছেলেরাই। এর কৃতিত্ব অবশ্য শিহরান আর রায়হানের। ওরা ছেলেদের বুঝিয়েছে, আমাদের গ্রামের মেয়েরা আমাদের সম্মান, আমাদের আমানত। তাদের গায়ে কলঙ্ক লাগানো মানে আমাদের মুখে চুনকালি মাখানো। নারীরা দুর্বল নয়, ওরা সাহসী। আমাদের উচিত তাদের সাহস জোগানো, যেন ওরা আমাদের ভয় না পেয়ে উল্টো সম্মান করে। ফলও মিলেছে। গ্রামের ছেলেরা রায়হান, শিহরান বলতে পাগল। সবার সব কাজে ওদের পাওয়া যায় কি না। যুবকদের কাছে ভালোবাসার আরেক নাম শিহরান ও রায়হান। তাই তাদের কথাই গ্রামের ছেলেরা প্রতিজ্ঞা করেছে, ওরা মেয়েদের জন্য দিল আকাশ হবে। মেয়েরা যেন নিজেদের গ্রামে খাঁচায় বন্দি না থেকে মুক্ত পাখির মতো উড়তে পারে। আগে এই গ্রামে স্কুল থাকলেও কোনো কলেজ ছিল না। সরকারি অনুমোদন নিয়ে মেয়েদের জন্য কলেজ গড়ে তোলেন জমিদার মশাই। শেহরান আর রায়হান যাতে মেয়েদের আর দূরে যেতে না হয়, আবার অশিক্ষিত না থাকে। গ্রামের মতোই শান্তি বিরাজ করে এই গ্রামে। মানুষ দরিদ্র হলেও সুখী, কাঁধে টান আছে, কিন্তু অশান্তি নেই। তবে প্রবাদ তো আছেই, সব ভালোর ঝুড়িতে এক না হলেও একটুখানি পচা আলুর ন্যায় কিছু থাকেই। এই গ্রামেও তাই ঘটল। সবার ভালোবাসার ভিতরে লুকিয়েছিল এক নরপিচাস। জমিদার বাড়ির মানুষরাই আবার সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। ওদিকে শফিক সাহেব মনে মনে প্রতিজ্ঞা করলেন, যাই হোক না কেন, সে হিয়া, নূর কিংবা শেহরান, রায়হানকে কোনোদিনও অন্যায় শিকার হতে দেব না। দরকার হলে চাকরি ছাড়বেন, কিন্তু অন্যায়কে আঁকড়ে ধরবেন না। হ্যাঁ, ওরা নিজে হাতে আইন তুলে নিয়েছে, তবে ভুল করেনি। আল্লাহ না করুক
আজ ধরে হিয়া বা নূরের সাথে তুমি কি করো, অপ্রীতিকর কিছু হয়ে যেত তখন? আইন ওই নরপশুকে শাস্তি দিলেই কি হিয়া বা নূরের সম্মান ফিরে আসতো? পারতো কি আগের জীবনে ফিরে আসতে? পারতো না, কখনোই না। সেদিক দিয়ে ওরা কোনো অন্যায় করেনি, বরং অন্যায় বিচার ও মরণ খেলা থেকে অনেক বাঁচিয়েছে। কথায় আছে না, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তেমনি কিছু একটা হলে ওই নরপশুটা বেঁচে থাকলে হয়তো বা তার শিকার হতো আরও অনেক আবলা নারী। সবাই তো আর হিয়া বা নূর নয় যে নিজেদের বাঁচাবে। হাইনাদের থাবার থেকে গ্রামের মেয়ে বা সাধারণ মেয়েদের কাছে নিজেদের সম্মানটাই আসল। নিজেদের সম্মান খুইয়ে কয়টা মেয়ে বেঁচে থাকতে পারে? এসব দিক বিবেচনা করলে কি ওরা ঠিক করেনি? ধর্ষকের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। শফিক সাহেব এগুলোই ভাবছেন। তিনি এই বিষয়টা নিয়ে এতটাই ভারাক্রান্ত যে তাদের নতুন এমপি যে খানিক দূরে দাঁড়িয়ে আছে তা পর্যন্ত দেখতে পাননি। অবশ্য জমিদার মশাই, শেহরান আর রায়হান বাদে কেউ জানে না যে তাদের এমপি তাদের মাঝেই উপস্থিত। সবাই যার যার মতো ভাবনায় বিভোর। এমন সময় প্রেম কিছু একটা ভেবে উঠে দাঁড়ায়। সে ধীরে ধীরে এগিয়ে আসে সবার মাঝখানে। সকলেই প্রেমের দিকে তাকায়। প্রেম তখন সবার মধ্যমণি। সবার মতোই স্বাভাবিকভাবে হিয়া ও নূর তাকায়। অতপর হিয়া আর নূর একে অপরের দিকে তাকায়। তারপর চোখ বড় বড় করে আবার প্রেমের দিকে চেয়ে থাকে। সবার চোখ একবার প্রেমের দিকে। প্রেম তার শান্ত দৃষ্টি চালায় সবার উপরে। প্রেম নূর আর হিয়াকে এভাবে তাকাতে দেখে চোখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। তারপর সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গলা খাকারি দেয়। তার গলা খাকারির শব্দে সবাই তার দিকে তাকায়। শফিক সাহেব ও সবার মতো প্রেমকে দেখে এবং অপ্রস্তুত হন। এমন সময় এমন জায়গায় প্রেমকে তিনি আশা করেননি, তা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মনে মনে ভীতও হলো, তবে সেটা নিজের জন্য বা চাকরি হারাবার নয়। হিয়া, নূর, শেহরান, রায়হান তাদের নিয়ে। শফিক সাহেব ভাবতে থাকে, যাই হোক সে সামনে নেবে। মনে মনে পণ করলেন তিনি। অবাকের রেশ কাটিয়ে তিনি হাসি মুখে স্যালুট দেন এবং বিনিময়ের সঙ্গে বলেন, স্যার আপনি এখানে? প্রেম চোখের ইশারায় হাত নামাতে বলে। এদিকে হঠাৎ শফিক সাহেবকে স্যালুট করতে দেখে সবাই অবাক হয়ে যায়। শেহরান, রায়হান ও জমিদার বাদে সবাই, এমনকি হিয়া ও নূরও। সবার মনেই এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে। প্রেম ভদ্রতার সঙ্গে সালাম দেয়। সবাই সালামের উত্তর দেয়। প্রেমের গম্ভীর মুখটা আরও একটু গম্ভীর হয়ে ওঠে। সে দুহাত পেছনে বাস করে রেখে বলে, কথা বলার আগে আমি আমার পরিচয় দিই। সকলের ফিসফিসানি থেমে আসে। প্রেম তখনই বলে, আমি আহান্ত চৌধুরী প্রেম, আপনাদের শিবার্থে এবার এমপি হয়েছি। সবাই যেন ভারী অবাক হলো এবার প্রেমের কথায়। তারা শুনেছিল এবারের এমপি কোনো সুদর্শন যুবক, তবে সরকারি কেউ তাকে দেখেনি, শুধু পোস্টারে দেখেছিল ভোট চলাকালীন। এজন্যই সবার মনে এক ধরনের অচেনা অথচ পরিচিত অনুভূতির কাজ করছিল। এমপি এখন তাদের সামনে উপস্থিত। ঘটনাটা যতটা না অবাক করেছিল, এখন তার থেকেও তিনগুণ চিন্তা জেগে উঠেছে সবার মনে। কারণ তিনি সবাই নিজ চোখে দেখেছে। যদি তিনি হিয়া, নূর, শেহরান, রায়হানকে সাজা দেন, জেলে নিয়ে যান, এমপি যেহেতু ক্ষমতা তো আর কম নয়। সবারই চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এক মুহূর্তেই। প্রেম হিয়ার দিকে তাকায়। সবার মতোই তার চোখেও ভয় বা আতঙ্ক আছে কিনা দেখতে। কিন্তু হিয়াকে আগের মতোই শান্ত দেখে প্রেমের ঠোঁটে হাসি প্রসারিত হয়। মনে মনে সে ভেবেছিল হিয়ার চোখে ভয় দেখতে পাবে না। যে মেয়ে রাস্তায় কোনো ছেলেকে চর মারতে পারে, আবার নিজের ইজ্জত বাঁচাতে একজনকে প্রাণে মারতেও পিছপা হয় না, তার চোখে ভয় খোঁজা বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রেম মনে মনে নিজেকে বলে, অগ্নিকন্যা একদম ঝাঁসি কি রানী, একদম গোলাপের ন্যায়। সে যেমন সুন্দর ও মসৃণ, সে যেমন চারদিকে তার সৌন্দর্য ছড়িয়ে দেয়, ঠিক তেমনই তাকে অনুমতি ব্যতীত ধরতে গেলে কাতার আঘাতে জর্জরিত করতেও ভুলে না। নিজের ভাবনায় নিজেই হাসে প্রেম। অতপর উঠে বলে, আমি জানি এখন আপনাদের মনে কি চলছে, তবে আমি বলবো আপনারা চিন্তা করবেন না। আমি এমপি হলেও আমার আরেকটা পরিচয় আছে, যেই পরিচয়ে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। সবাই উৎকণ্ঠিত চোখে তাকিয়ে থাকে প্রেমের দিকে। মনে মনে আল্লাহকে ডাকছে হিয়াদের যেন কোনো বিপদ না হয়। আবার এও সবাই জানতে চায় প্রেম আসলে কি বলতে চায়। প্রেম এগিয়ে গিয়ে শেরহান ও রায়হানের কাঁধে দুহাত রাখে বলে,
আমি শেহরান ও রায়হানের বন্ধু। এই কথাতেই সবার মুখ থেকে চাপা অন্ধকার সরে গিয়ে হাসি ছড়িয়ে পড়ে। মন শান্ত হয়। শেরহান রায়হানের বন্ধু মানে ওদের কোনো ক্ষতি তিনি করবেন না। ওদিকে হিয়া ভ্রুকুসকে তাকিয়ে আছে প্রেমের দিকে, হয়তো মনে মনে কিছু হিসাব মেলাচ্ছে। ঠিক তখনই হঠাৎ আবির অন্ত মিহিরকে টেনে নিয়ে আসে। ওরা তিনজন এসে দাঁড়ায় প্রেম, শেরহান ও রায়হানের পাশে। অন্ত বলে, হুম, শুধু ও একা না, আমরাও কিন্তু শেরান আর রায়হানের বন্ধু। সবাই হেসে ওঠে ওদের বাচ্চামো দেখে। মিহির নূরের দিকে তাকিয়ে বলে, আমি মিহির এহসান। মিহিরের কথা শুনে নূর তড়াক করে তাকায় মিহিরের দিকে। অতঃপর হিয়ার হাত চেপে ধরে। হিয়াও তাকায় মিহিরের দিকে, কিন্তু চোখ পড়ে প্রেমের চোখে। হিয়া চোখ ফিরিয়ে নিতে চায়, তবুও কিছু একটা মনে করে বড় বড় চোখ করে তাকায় প্রেমের দিকে। নূরের দিকে ফিরে চোখের ইশারায় বোঝায়, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? নূর মাথা ঝাঁকায়। অতঃপর দুজন বড় বড় চোখে তাকায় হিয়া প্রেমের দিকে, নূর মিহিরের দিকে। মিহির আগে থেকেই তাকিয়েছিল। নূরকে তাকাতে দেখে মিহির সুযোগ বুঝে এক চোখ টিপ দেয়। সবার অগোচরে নূর মাথা নিচু করে হিয়ার হাত আরো জোরে চেপে ধরে। হিয়া ছোট ছোট চোখে তাকায় প্রেমের দিকে। প্রেম তা দেখে মাথা নিচু করে ঠোঁট চেপে হাসে। হঠাৎ চোখ তুলে তাকায় হিয়ার দিকে। তা দেখে হিয়া নূরের হাত চেপে ধরে দৌড়ে চলে যায়। ওদের এভাবে পালাতে দেখে মিহির মাথা নিচু করে হাসে, কিন্তু হঠাৎই হাসি মুখটা ভয়ানক হয়ে ওঠে। প্রেমের দিকে ফিরে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কোনো একে ইশারা দেয়। প্রেম মাথা নাড়ে, আবার গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে এবং বলতে শুরু করে, দেখুন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রেম ধীর স্বরে বলে, তবে এটা ঠিক, ওরা অন্যায় করেছে, নিজ হাতে আইন তুলে নিয়েছে। ওদের শাস্তি প্রাপ্য, আর সেই শাস্তি আমি নিজে দেব। প্রেমের এই কথাতেই সবার নিঃশ্বাস যেন আটকে আসে। পাড়ার মহিলারা কান্না শুরু করে দেয় আর পুরুষেরা কোলাহল শুরু করে। প্রেম তীক্ষ্ণ চোখে সবাইকে দেখে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কিন্তু তার মনে অন্য কিছুই চলতে থাকে। প্রেম যখন নিজের ভাবনায় ডুবে আছে, তখন শফিক সাহেব এগিয়ে এসে বলেন, মাফ করবেন স্যার, তবে আইন আমিও জানি। 20 বছর ধরে আইনের মাঠে আছে। হ্যাঁ, আমি মানছি ওরা আইন নিজের হাতে তুলে নিয়েছে, কিন্তু আপনি তো তখন এখানেই ছিলেন, সব কিছুই শুনেছেন, দেখেছেন। আপনি বলুন তো, ওরা যদি এমনটা না করতো কি হতো? ওই 2 মেয়ের কি দশা হতো? শফিক সাহেবের এই কথা শুনে প্রেমের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। যা কেউ দেখলো না তার এই এক কথায় কারো মনে কি হচ্ছে জানতে পারল না। কেউ মনে মনে কি ছক করছে। ওদিকে মিহির দাঁত খিচিয়ে আছে, ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। প্রেম একবার সবাইকে দেখে নেয়, তারপর কিছুক্ষণ শফিক সাহেবের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই হেসে ফেলে। প্রেমের হাসিতে সবাই অবাক হয়ে যায়। মহিলারা কান্না ভুলে যায়, অবাক চোখে তাকিয়ে থাকে প্রেমের দিকে। পুরুষেরাও কোলাহল ভুলে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছুক্ষণ হেসে প্রেম বলে ওঠে, আপনার কথা ঠিক শফিক সাহেব। সত্যি বলতে আমি আপনাদের গ্রামের মানুষদের ব্যবহার দেখে অবাক হয়েছি। আমি জানতাম এই গ্রামের মানুষ জমিদার বাড়ির সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রাখে, কিন্তু এতটা ভালোবাসে তা জানা ছিল না। আর তার থেকেও বড় কথা, আমি জানতে চেয়েছিলাম ভালো মানুষের মুখোশ পরে কি জমিদার বাড়ির কোনো শত্রু আছে কিনা। এখন হয়তো আপনাদের সঙ্গে আছে, কিন্তু পরে যে এই বিষয় নিয়ে জলঘোলা করবে না, তার নিশ্চয়তা কে দেবে? প্রেম থামে এক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। আমি বলেছিলাম আমি শাস্তি দেব, দেখতে চেয়েছিলাম কেউ আমার সঙ্গে সহমত হয় কিনা, এই সুযোগে আসল মুখোশগুলো বেরিয়ে আসে কিনা। প্রেমের কথায় যেন সবাই হাঁফ ছেড়ে বাঁচে। আতঙ্ক কেটে গিয়ে সবার মুখে আবার হাসি ফোটে। প্রেম আবার বলতে শুরু করে, তবে হিয়া অনুর যা করেছে তা ঠিক হলেও শেহরান ও রায়হান যা করেছে তা কিন্তু অন্যায়। মিহির সঙ্গে সঙ্গে প্রেমের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, তোর বদমাশি বাদ দিয়ে আসল কথা বল। প্রেম মাথা নাড়ে, হাসে, তারপর বলে, ওরা অন্যায় করেছে আইনের চোখে, কিন্তু আমার বা আপনাদের চোখে আবার সেটা ঠিক। একজন ভাই হিসেবে ওদের কাছে ঠিকই ছিল। আমরা জীবনে কত ভুল করি, কত ছোট বড় ঘটনা ভুলে যাই, তেমনি এই ঘটনাটাও আমরা ভুলে যাব। সবাই প্রেমের কথায় সম্মতি জানায়। প্রেম পুনরায় বলে, তবে সত্যি বলতে এটা জানাজানি হলেও ওদের তেমন ক্ষতি হবে না, শুধু হয়তো একটা কেস হবে, তাও বেশি দিন টিকবে না, কারণ এটা শোনা ঘটনা, যার কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই।
আর না আছে সেই মানুষ যার সাথে এমনটা হলো। কথা শেষ করে প্রেম নিজেই হেসে ফেলে। তার হাসিতে আবারও সবাই হেসে ওঠে। প্রেম হাসি হাসি মুখ মুহূর্তেই গম্ভীর করে বলে, তবে ওদের শাস্তি আমি তো দেবই। সবাই আবার হইচই করে ওঠে। প্রেম হাত তুলে সবাইকে শান্ত হতে বলে, তারপর ধীরে ধীরে বলে, শেহরান আর রায়হানের শাস্তি হবে। আগামীকাল তারা আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। সবাই স্বস্তির শ্বাস নেয়। এতক্ষণ যেন দমটাই আটকে ছিল। প্রেমের এক একবার এক এক কথায় সবার জীবন যায় যায় অবস্থা, যা আতঙ্ক দিল। একজন মহিলা ভয় ভরা কণ্ঠে বলে, এই কথা শুনে প্রেম একবার মিহিরের দিকে তাকায়, তারপর সেই মহিলার দিকে ফিরে মৃদু হেসে বলে, ওদের শাস্তি হলো কাল ওরা দুজন আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। এই কথায় চারদিকে আলহামদুলিল্লাহ ধ্বনি ওঠে। পুরুষরা নিজেদের মধ্যে কোলাকুলি করে, মহিলারাও একে অপরকে জাপটে ধরে। তাদের ব্যবহারই বলে দিচ্ছে তারা কতটা খুশি। সবার মনে ভার মুক্তি ফিরে আসে। প্রেম হাসি মুখে সবার দিকে তাকায়। তার চোখে এখন এক অদ্ভুত শান্তির আভা। প্রেম আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলে রাস্তাঘাট ও রাজনীতি নিয়ে। ধীরে ধীরে সবাই বাড়ি চলে যায়। শফিক সাহেবও বিদায় নিয়েছেন। প্রেম জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার মশাই প্রেমের কাঁধে হাত রাখেন। প্রেম হেসে বলে, আপনি কি করে এতগুলো মানুষের মনে জায়গা করে নিলেন চাচা? জমিদার হাসেন, আমি আশাবাদী তুমিও নিজের জায়গায় সৎ থেকে গরিব দুঃখীর ভালো মন্দ খুঁজে নিবে, মানুষকে ভালোবাসবে, আর তাদের মনে নিজেরও জন্য ভালোবাসার জায়গা করে নিবে। প্রেম হাসে মাথা নেড়ে বলে, দোয়া করবেন চাচা। জমিদার হাসলেন। তারপর শেহরান আর রায়হানের দিকে ফিরে বললেন, নিজেদের রাগের ওপর নিয়ন্ত্রণ আনবে। অতিরিক্ত কিছুই ভালো নয়। ঠান্ডা মাথায় কাজ করবে, মাথা গরম করবে না। শেহরান আর রায়হান মাথা নিচু করে। জমিদার সবাইকে ঘরে যেতে বলে চলে গেলেন। জমিদার যেতেই অন্ত শেহরান আর রায়হানের মাঝখানে দাঁড়িয়ে দুজনের কাঁধে হাত রেখে বলে, তোরা শালা একটা জিনিস মাইরে, একটা মানুষকে মাংস মাছের মতো কেটে কেটে পিস পিস করে ফেললি, আর এদিকে চাচার সামনে কি ভদ্র মাইরে। বাইরে ভাই, তোদের থেকে শেখা উচিত ভদ্রতা। ভদ্রতার মাইরে আম্মা করে দিলি শালা। তোদের দুটিকে দেখে আমি অবাক, তোরা মানুষ না, কসাই শালা। রায়হান অন্তরের হাত ঝাড়া দিয়ে ফেলে বলে, আমি ভদ্র করে বললাম তোকে, আমি চাচাজানকে সম্মান করি। আর বাকি রইল কসাই। শুধু কসাই কেন, আমার হিয়ার নূর পাখির দিকে যে কুত্তার বাচ্চা কুড়ি দৃষ্টি দেবে, তার জীবন জাহান্নাম করে দেবো আমি। শুধু কসাই না, কসাইয়ের ওপরেও কিছু থাকলে তাও হয়ে যাব আমি। আমার বোনেরা আমার কলিজা। যে আমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করবে, সেই হাত আর হাতের মালিকের অস্তিত্ব এই দুনিয়াতে রাখবো না আমি রায়হান। অন্ত হেসে মাথা নাড়ে। শেহরান অন্তর কাঁধে হাত রেখে বলে, আমার হিয়া পাখি বা নূর পাখি কখনো কোনো অন্যায় করে না। ওরা পবিত্র। আমার পবিত্র বোনদের যে কলুষিত করতে চাইবে, তার নিঃশ্বাস নেওয়াটাও হারাম করে ফেলবো আমি। শেহরান, ফুলের মতো যত্নে রাখি আমরা দুই ফুলকে। যে ফুলদের সবসময় আগাছা মুক্ত রাখে, সে শাহরান আর রায়হান। আমাদের ফুলদের মধ্যে আমরা নিজেদের জীবন দিতেও প্রস্তুত, আবার প্রয়োজনে জীবন নিয়েতেও প্রস্তুত। হিরেকে যেমন মানুষ পাহারায় রাখে যেন চুরি না হয়ে যায়, তেমনি আমরা দুজন আমাদের পাখিদের পাহারাদার। আমাদের পাখিদের পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই শেহরান ও রায়হানের মুখোমুখি হতে হবে। আমাদের দেহে থেকে পান থাকা পর্যন্ত আমাদের পাখিদের আমরা রক্ষা করে যাব। মাহির মনে মনে বলে, এই জন্য তোদের লাল শালা সুগন্ধিগণ। প্রেম এসে শেহরানের কাঁধে হাত রেখে বলে, শালা তোরা যা করলি আমি তো পুরাই অবাক। আমার শান্ত বন্ধুগুলো যে এত ভয়াবহ কাজও করতে পারে তা জানতাম না। আমি চমৎকৃত, আপ্লুত, পুলকিত। এই খুশিতে চল সবাই মিলে নদীতে গোসল করে আসি। শালা তোদের শরীর থেকে কষাই কষাই গন্ধ আসছে। চল সমুদ্র স্নান না হোক, নদী স্নান করে আসি। প্রেমের কথায় সবাই হাসে। হাসতে হাসতেই বেরিয়ে যায়। ওদিকে হিয়া ও নূর বসে আছে দুই জননীর শিয়রে। হিয়াকে বুকে জড়িয়ে রেখেছেন মালেকা রহমান, নূরের আম্মাজান। অপরদিকে রুনা বেগম জড়িয়ে আছেন নূরকে। দুই জননী বুকের ভেতর দুই কন্যাকে চেপে রেখেছেন। দুজনেই অশ্রু বিসর্জন দিচ্ছেন। হিয়া মালেকা রহমানকে বলে,
ও মামুনি, আর কত কাঁদবে? তোমার চোখের জল না এবার বন্যা হয়ে যায়, তখন কিন্তু আমাদের গ্রামের বাড়ি সব ঘর ভেসে যাবে বলে দিলাম। মালিকা রহমান হিয়ার পিঠে চাপড় মেরে বলেন, এত বড় কাণ্ড ঘটিয়ে আবার কথা বলছিস? কতবার বলি তোরা মেয়ে মানুষ, এত সাহস দেখাস না। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত। হিয়া মালিকা রহমানের বুকে মুখ গুজে বলে, কিছু হয়নি আর হবেও না। আল্লাহ না চাইলে কিছু হয় না। শুধু শুধু চিন্তা করো না তো। তোমাদের মা জাতির হুদাই চিন্তা করে নিজেরা অসুস্থ হতে ভালো লাগে, তাই না? রুনা বেগম খেকিয়ে উঠলেন হিয়ার কথায়। মালিকা রহমানকে বললেন, এই মালে লাগিয়ে দে তো, 2 ঘা অনেক বেড়েছে। বাপ ভাইয়ের লাই পেয়ে পেয়ে এখন নিজেকে বেটা ছেলে ভেবে নিয়েছে ও। নূর হেসে রুনা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ও মামুনি, তুমি শান্ত হও, প্রেশার বেড়ে যাবে তো। রুনা বেগম রাগ নিয়ে বললেন, বেড়ে যাক, তোরা তো এটাই চাস আমরা মরে যাই চিন্তা করতে করতে। তাই তো তোরা এমন করিস। কি দরকার ছিল তোদের ছাদে ওঠার? রুনা বেগমের এহেন কথায় হিয়া ও নূর একে অপরের দিকে তাকায়, ভাবখানা চুরি করতে গিয়ে ধরা পড়ার মতো। এই রে, কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। এখন না আবার কিছু খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে যায়, না না এখনই কথা ঘোরাতে হবে। নূর হঠাৎ ও মাগো বলে ওঠে। নূরের আর্তনাদ শুনে রুনা বেগম ভরকে গেলেন। নূরকে বুক থেকে তুলে কপালে চুমু খেয়ে বললেন, কি হয়েছে? আম্মা, মামনিকে বল কি হয়েছে। নূর মুখটা কাতো কাতো করে বলল, আমার খিদে পেয়েছে মামুনি, কতক্ষণ ধরে খাই না। রুনা বেগম তাড়াহুড়ো করে নেমে গেলেন। দেখিস ভুলেই গেছি, তোরা 2 ঢঙ্গি সেই দুপুরে খেয়েছিস, তারপর তো আর পেটে কিছু পড়েনি। এমনিতেই তো খাওয়া চোর তোরা। দাঁড়া, খাবার নিয়ে আসি। মালিকা রহমান এতক্ষণ নূরকেই পর্যবেক্ষণ করছিলেন। হিয়ার কপালে একখান চুমু খেয়ে তিনি নিজেও মেনে গেলেন। তারপর রুনা বেগমকে বলেন, তুমিও না আপা, ওটা নাটক করছে, বুঝো না? বকা খাওয়ার থেকে বাঁচার জন্য এসব খিদে ফিদে সব বাহানা। রুনা বেগম চোখ ছোট ছোট করে বলেন, সত্যি? নূর মুখটা দুঃখী করে পেটের উপর হাত দিয়ে বলল, এই দেখো মামুনি, আমার পেটে সব ইঁদুর বাদুর দৌড়াচ্ছে। আমি খিদেয় অজ্ঞান হয়ে পড়ে, যেন আমায় দোষ দিও না। রুনা বেগম হিয়ার দিকে তাকালেন। হিয়া মিটিমিটি হাসছিল। রুনা বেগম তাকাতেই হিয়া মাথা নিচু করে ভদ্র মেয়েদের মতো বসলো। ভাবখানা এমন, তার চেয়ে ভদ্র মেয়ে এই গ্রামে আর দুটি নেই। তা দেখে রুনা বেগম খেকিয়ে উঠলেন, দেখ মালে, দেখ মুখটা কেমন করে নিল, যেন এ দুনিয়ায় ওর মতো ভালো মেয়ে আর 2টা নেই। হিয়া মাথা তুলে শিশুর মতো সরল স্বরে ডাকল, আম্মাজান। রুনা বেগম মালিকা রহমানের হাত ধরে গটগট করে বেরিয়ে গেলেন। মা জননীরা বেরিয়ে যেতেই হিয়া আর নূর একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। ওদিকে 2 জননী বাইরে দাঁড়িয়ে 2 কন্যার হাসি দেখে নিজেরাও একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। রুনা বেগম বললেন, মেয়ে দুটো যেন আজীবন এভাবে হাসি খুশি থাকে রে মালে। কারো খারাপ নজর যেন না লাগে আমার মেয়েগুলোর ওপর। মালিকা রহমানও সায় দিলেন, চিন্তা করুন আপা, কিছু হবে না, আল্লাহ আছেন। আমাদের মেয়ে দুটোর কিছুই তিনি হতে দেবেন না। রুনা বেগম মাথা নেড়ে বললেন, তাই যেন হয় রে। বলে রুনা বেগম ও মালিকা রহমান চলে গেলেন মেয়েদের জন্য খাবার আনতে। রাত তখন বোধহয় 1টা-12টার মতো। এমন সময় শেরহান, রায়হান, প্রেম, মিহির, অন্তু আর আবির 6 জন কাক ভেজা হয়ে জমিদার বাড়ি ফিরেছে। না, তারা বৃষ্টিতে ভিজেনি। তারা রাত্রির এই নিস্তব্ধতায় চন্দ্রবিলাস করতে করতে নদীতে স্নান সেরে এসেছে 6 যুবক। সবার চোখ মুখ লাল, চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ তারা পানিতে ছিল, যার দরুন চোখের সেই হাল। রাত তো আর কম হয়নি। পুরো গ্রামের সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, বাদ যায়নি জমিদার বাড়ির লোকেরাও। শুধু গেটের কাছে দারোয়ান পাহারায় তারা জেগে আছে। শেরহানদের দেখে গেট খুলে দিয়েছে, সবাই ভেতরে আসে। কিন্তু একে সদর দরজাটা যে বন্ধ, সেটা দেখে মিহির শেরহানের কাঁধে হাত রেখে বলল, ভাই দরজা তো বন্ধ, এখন কি হবে? শেরহান কিছু বলার আগেই অন্তু কপাল কুঁচকে বলল, রাত কত হলো দেখেছিস? দরজা বন্ধ করবে না তো কি? তোর জন্য খোলা রেখে বসে থাকবে নাকি?
আহাম্মক, নাকি তুই এই বাড়ির জামাই যে তোকে বরণ করার জন্য বরণডালা নিয়ে বসে থাকবে? মিহির ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলে, অবশ্যই বাড়ির জামাই এখন না হইলেও ভবিষ্যতে তো হব। তখন শুধু এই বাড়ি না, পাশের বাড়ির দরজাতেও বরণ ডালা নিয়ে অপেক্ষা করবে শাশুড়িগণ। নিজের মনের কথা নিজের মনেই রেখে একটু খ্যাপাটে সুরে জবাব দিল।